দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত পাঠক, শ্রোতা, দর্শকদের জানাচ্ছি আমাদের এই সান্ধ্যকালীন আয়োজনে সুস্বাগতম। আজকে আমাদের মাঝে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসাইন, যিনি একজন সুলেখক, ইসলামিক স্কলার এবং সর্বজন শ্রদ্ধেয় একজন খ্যাতিমান আলেমও। মাননীয় উপদেষ্টা, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও আন্তরিক অভিনন্দন জানাই। আমরা নিঃসন্দেহে খুব আনন্দিত আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। আমরা অনেক কিছু জানতে পারবো যেগুলো আসলে দেশের পাঠকদেরই জানা, আর আপনিও জানেন যে আমাদের দেশের মানুষ ইতিমধ্যেই আপনারা যারা সরকারি পরিচালনা করছেন আসছেন, তারা সব কিছু খুব সুন্দরভাবে দেখছেন আপনাদের বিষয় কার্যক্রমগুলো। তো সেক্ষেত্রে আমাদের আয়োজনে আপনাকে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আসছি আপনার সামনে। প্রথমভাবেই আমি আপনাকে জানাচ্ছি, আপনি খুব অতি সম্প্রতি আপনি সৌদি আরব থেকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তি করে এসেছেন, যেটা আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় আগ্রহের জায়গায়। তো সেই বিষয়ে আমাদেরকে একটু আপনি আলোকপাত করবেন আমাদের পাঠকদের উদ্দেশ্যে। হ্যাঁ, ধন্যবাদ। এই গত মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদি গভর্নমেন্টের সাথে আমরা একটা দ্বিপাক্ষিক আলোচনায় বসব। সে অনুসারে আমরা সৌদি আরব সফর করে এসেছি। সৌদি হজ মন্ত্রী ডক্টর তৌফিক ইবনে ফৌজান আর রবিয়ার আমন্ত্রণ ক্রমে আমরা একটা টিম, দামাম মন্ত্রণালয়ের টিম সৌদি আরব সফর করেছি এবং আমরা গত মাসের 12 তারিখ হজমন্ত্রীর সাথে হজ বিষয়টা চুক্তি সম্পাদন করেছি। ওখানে অনেকগুলো তথ্য আছে, সুযোগ সুবিধার কথা আছে, দ্বিপাক্ষিক বিষয়গুলো ওখানে আছে। এরপরে হজ চুক্তির পরে ওখানে হজ প্রদর্শনী, সেমিনার, মেলা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে সাজিয়েছেন এবং তারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি। এছাড়া আমার সচিব মহোদয় এবং আমার টিম যারা ছিলেন, তারা আবার ট্রান্সপোর্ট কোম্পানির সাথে, তারপরে হজ প্রোভাইডিং এজেন্সিস যারা আছে, মিনা, মুজদালিফা, আরাফায় যারা সেবা দেবেন, ক্যাটারিং সুবিধা দেবেন, ওনাদের সাথেও চুক্তি হয়েছে। এরপরে আমাদের আরেকটা টিম, একই টিম এবং বর্ধিত টিম, ওনারা মক্কা এবং মদিনায় আবাসন ব্যবস্থা, ঘর ভাড়া চুক্তি করেছেন। মক্কায়ও তারা দূরত্ব বিবেচনা করে, হাজিদের সুযোগ সুবিধা বিবেচনায় রেখে ঘর ভাড়া করেছেন। মদিনাতেও তারা এভাবে ঘর ভাড়া করেছেন এবং এতে অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের এক্সপার্ট টিম, ওখানে সেনাবাহিনীরও সদস্য ছিল, গোয়েন্দা বিভাগেরও প্রতিনিধি ছিলেন, আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মিলে অত্যন্ত স্বচ্ছতার সাথে টেন্ডারের ভিত্তিতে আমরা ঘর ভাড়া সম্পন্ন করতে পেরেছি। এবং যে টাকাগুলো, হাজিদের টাকা সৌদি আরবে যাওয়ার পথে প্রায় পৌঁছে গেছে, অল্প আছে, এগুলো বাংলাদেশ ব্যাংক পাঠাচ্ছেন। তা আশা করি আমরা 2025 সালের জুন মাসে যে হজ হবে, এটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একটা স্বচ্ছন্দ একটা হজ উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। হজ সংক্রান্ত বিষয়ে আরেকটা প্রশ্ন আমাদের, যেটা হলো যে প্রতি বছর হজ কার্যক্রম আসলে, হজের মৌসুম আসলে হজ কার্যক্রম নিয়ে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং সেখানে এটা নিয়ে একটা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। তো আমরা দেখেছি যে আপনাদের সরকার প্রথম থেকে খুব সিনসিয়ারলি আপনারা এই জিনিসটা মোকাবেলা করার জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। পাশাপাশি হজের ব্যয়ভারও কিছু কমে আসছে বলে আমরা যেটা পত্রপত্রিকা দেখেছি, আপনার মন্ত্রণালয় থেকে জানিয়েছেন। এটা কিভাবে সম্ভব হলো? আপনারা এই ধরনের কী ধরনের মেকানিজম প্রয়োগ করছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পরে আমরা ঘোষণা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা হজের ব্যয়ভার কমাব এবং সিন্ডিকেট যারা কাজ করে, টিকিটিংয়ের সিন্ডিকেট, তারপরে মক্কা মদিনায় হাজিদের ঘর ভাড়ার সিন্ডিকেট, এটা আমরা ভাঙব। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সফল হয়েছি এবং বাংলাদেশ বিমানের সাথে উচ্চ পর্যায়ে আমরা 3 বার বৈঠক করেছি। 27,000 টাকার মতো বিমানের ভাড়া আমরা কমিয়েছি। এনবিআর একটা ট্যাক্স থাকে, ওটাও এনবিআর চেয়ারম্যানকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, আমাদের মন্ত্রণালয়ে কথাবার্তা বলেছি।
ওই ট্যাক্সটাও মকুব করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি হিসাবে প্রতিটি হাজের কাছ থেকে অ্যামাউন্ট নেয়, এটাও ওনারা মকুব করেছেন। ফলে বিমান ভাড়া, এনবিআর চার্জ, এনবিআর ফি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফিগুলো আমরা মকুব করতে সমর্থ হয়েছি। আমরা বিমানকে আরও অনুরোধ করেছিলাম তারা যেন আরেকটু কমান, কিন্তু এটা বিমান কর্তৃপক্ষ বললেন যে এর চাইতে কমানো আমাদের সম্ভব নয়। তো আমি প্রত্যেকের সহযোগিতা পেয়েছি এবং আগামী দিনে আশা করি আমরা আরও সুন্দর ব্যবস্থাপনা মাধ্যমে এই হজ যাত্রাকে আমরা নিরুপদ্রব, নির্বিঘ্ন এবং স্বচ্ছন্দময় করতে পারব। মাননীয় উপদেষ্টা, নিঃসন্দেহে আপনিও জানেন যে আপনাদের সরকার কোনো দলের নয়, কোনো বিশেষ রাজনৈতিক প্যাট্রোনাইজেশন আপনারা ক্ষমতায় আসেননি। আপনারা দেশের সমগ্র জনগণেরই সরকার। আর আপনিও কোনো বিশেষ ধর্মের কোনো উপদেষ্টা নন, আপনি দেশের সব মানুষের, সব ধর্মের, সব মতের মানুষেরই মাননীয় উপদেষ্টা। তো সেই ক্ষেত্রে আপনি সব ধর্মকে কীভাবে আপনার উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে অ্যাকোমোডেশন করছেন, এবং সেই ধরনের যেটা আপনি দেখছি যে আপনি এবার যেই মন্দির কেন্দ্রিক যে ধরনের একটা সংখ্যালঘু ধরনের, যে ধরনের আমরা ভারতীয় প্রচার মাধ্যমে যে একটা আশঙ্কার কথা জেনেছিলাম যে সংখ্যালঘুরা আমাদের এখানে সুবিধা বঞ্চিত, কিন্তু আপনি সেটা কীভাবে মোকাবিলা করছেন এবং কতটুকু সফল হয়েছেন সেই ক্ষেত্রে? আপনি ঠিক বলেছেন। আমি কেবল মুসলমানদের ধর্ম উপদেষ্টা নই, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী এরও আমি উপদেষ্টা। এবং আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টগুলো সক্রিয়, এবং প্রতিটি ধর্মীয় গোষ্ঠীর জন্য, ধর্মীয় সম্প্রদায়ের জন্য আমাদের সরকারি বাজেট আছে। এবারেই প্রথম আমাদের মাননীয় উপদেষ্টা দুর্গা পূজা উপলক্ষে 4 কোটি টাকা অনুদান দিয়েছেন। অতীতের কোনো গভর্নমেন্ট 4 কোটি টাকা দেন নাই, 2 কোটি, মাঝে মধ্যে 3 কোটি, আবার আমরা 4 কোটি দিয়েছি। এবং 2 দিন ব্যাপী দুর্গাপূজার ছুটি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে হিন্দু সম্প্রদায় বারবার দাবি করে আসছে আমাদের ছুটি বাড়ানো হোক, আমরা 1 দিন ছুটি আমরা বাড়িয়েছি। এবং এই টাকাগুলো জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় বিতরণ করে দিয়েছি। এবং বৌদ্ধদের জন্য আমাদের বরাদ্দ আছে, এগুলো আমরা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা এগুলো বিতরণ করে দিয়েছি। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের তাদের ধর্মীয় উপাসনালয়, অসচ্ছল ধর্মীয় উপাসনালয়গুলোর মেরামত, তারপরে শ্মশান, কবরস্থান, ঈদগাহ, এগুলোর উন্নয়নের জন্য আমাদের বরাদ্দ আছে। এগুলো আমরা সংসদ রাষ্ট্রের সাথে আলোচনা করে সারা দেশেই আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একেবারে পঞ্চগড় থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আমরা প্রায় এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যাতে ধর্মীয় আবহ তৈরি হয়, সাম্প্রদায়িক সৌহার্দ্য তৈরি হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এই বিভিন্ন জাতিগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা বেশ কয়েকবার চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে বসেছি, আমি নিজেও বসেছি। আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বসেছি। ফলে এই বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অধিবাস, ওনারা অত্যন্ত শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনার জীবনযাপন করছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এই দেশ আমাদের সবার, এখানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার সমান, শিক্ষা, কথা বলার স্বাধীনতা, চাকরি করার স্বাধীনতা, এর মধ্যে কোনো ডিসপ্যারিটি নেই, কোনো বৈষম্য নেই। এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। যারা মন্দির ভাঙার ধুয়া তুলে আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, তাদের এই পরিকল্পনা সফল হয় নাই। এবং আমি পার্সোনালি অনেক মন্দির, অনেক প্যাগোডা, অনেক চার্চেস ভিজিট করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে কেউ যদি কোনো ধরনের কোনো অসম্মান উপাসনালয়ের প্রতি জানায়, তাহলে আমরা মুহূর্তের মধ্যে এগুলোকে দমন করার জন্য আমরা তৎপর আছি এবং থাকব। আর যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দিতে চায়, তারা মূলত তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই,
তারা অপরাধী, তারা কালপ্রিট। আমরা এগুলোকে আইনের আওতায় আনতে দিতে করব না, এটা আমরা চলে আসছি। এবং আশা করি ধর্ম মন্ত্রণালয়ের প্রতি বিভিন্ন ধর্ম মানুষের একটা আস্থা রয়েছে। জি, আমি এক্ষেত্রে এই পর্যায়ে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, যে আপনি অনেকগুলো বিষয় নিয়ে আপনার রিসার্চ, মানে আপনার অনেক ধরনের গবেষণা আছে। সেক্ষেত্রে আমাদের যেই দেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমাদের উন্নয়নের জন্য জাকাতটা একটা অনেক বড় ভূমিকা পালন করে রেখে আসে। তো আপনি এই জাকাত ভিত্তিক যে মানে ব্যবস্থা কার্যক্রম, যেটা দারিদ্র্য বিমোচনে জাকাত একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং আপনাদের এটা প্রচারের জন্য অনেকগুলো ওয়েও আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, আমাদের মসজিদ ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে সেখানেও এই বিষয়গুলো অবশ্যই আপনাদের আছে। তো সেক্ষেত্রে আপনারা জাকাতটাকে যে সব মানুষের জন্য এবং সবার জাকাতের আর্থিক সুবিধা যেন সব মানুষ পায়, উপকারী হয়, সেক্ষেত্রে আপনাদের কার্যক্রম, আপনাদের উদ্যোগটা একটু জানাবেন। অত্যন্ত প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন করেছেন আপনি। জাকাত সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য মানুষের মাঝে জাকাত একটা ফরজ ইবাদত। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে জাকাত একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং আপনি জেনে খুশি হবেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশন একটা জাকাত বোর্ড আছে। এবং আমি এই জাকাত বোর্ডে বিজ্ঞ আলেম, মুফতি, স্কলার, ইসলামী অর্থনীতির উপর যাদের পারঙ্গমতা আছে, এই সমস্ত আলেমদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি, সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেছি। কারণ জাকাত সিস্টেমটা আমাদের সমাজে খুব বেশি পপুলারিটি পায় নাই। জাকাত কিন্তু ফরজ, জাকাত না দিলে কিন্তু শাস্তি পেতে হবে ফরজ ইবাদত লঙ্ঘনের ফলে। এবং আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন এবছর 12 কোটি টাকা জাকাত আমাদের ফান্ডে জমা আছে, 12 কোটি টাকা। আমরা এই 12 কোটি টাকার 80% জেলা প্রশাসকদের মাধ্যমে বিভিন্ন জেলার দুস্থ, অসহায়, নিরন্ন, অভাবী মানুষের মাঝে বিতরণ করব। কেন্দ্রীয়ভাবে আমরা 20% বিতরণ করব। আগামী বছরের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি, 25,000 কোটি টাকা আমরা জাকাত আহরণ করে দুঃখী মানুষের মাঝে বিতরণ করব। এতে করে দারিদ্র বিমোচন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একটা গবেষণায় দেখা গেছে, জাকাত কোরআন শরীফও আছে, কারা কারা জাকাত দেবেন, হাদিসেও আছে, কোরআনও আছে, পবিত্র কোরআনও আছে, কারা কারা জাকাত নেবেন। এটার সুষ্ঠু ব্যবস্থাপনা যদি আনা যায়, 1 লক্ষ কোটি টাকা বাৎসরিক জাকাতের টাকা ফান্ডে জমা হবে। এবং প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর অর্থনীতিবিদ, তিনি এখন আমাদের সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিষয়ক উপদেষ্টা, তিনি একটা গবেষণায় লিখেছেন, জাকাত সুষ্ঠুভাবে আহরণ এবং বিতরণ করা গেলে খুব বেশি দিন সময় লাগবে না, দরিদ্রতা শূন্যের কোটায় নেমে আসবে। এটা কিন্তু সহজ কথা নয়। কারণ সমাজকে যদি আপনি দরিদ্রতা মুক্ত করতে পারেন, অভাব থেকে মুক্তি দিতে পারেন, অপরাধ কমে আসবে, অপরাধের মাত্রা কমে আসবে। জাকাত আহরণ, জাকাত বিতরণ সুষ্ঠুভাবে। তা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই কার্যক্রমটাকে কার্যকর করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা মোবাইলে অ্যাপস বের করেছি। জাকাত যদি একটা লোক দিতে চায়, 1,000, 2,000, 5,000 টাকা দিতে চায়, তাহলে তিনি ঘরে বসেই দিতে পারবেন। আমাদের অ্যাপসের ভিতরে ঢুকে তিনি টিপ দিলেই ওনার অ্যাকাউন্ট নাম্বার, ওনার অ্যামাউন্ট, এবং এভাবে টিপ দিলেই ওই বিকাশের মতো উনি যা দিতে চান মুহূর্তের ভিতরে আমাদের জাকাত ফান্ডে জমা হয়ে যাবে। এটাকে আমরা পপুলারিটি করতে চাই। কারণ দরিদ্রতা অভিশাপ, এটা সমাজের জন্য। এবং দরিদ্রতা দীর্ঘদিন যদি স্থায়ী হয়, তো অপরাধ স্থায়ী হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে এই জাকাত সিস্টেমের, আমাদের এখানে অনেক বেসরকারি অর্গানাইজেশন আছে যারা জাকাত নিয়ে কাজ করেন, আমরা তাদেরও পরামর্শ নিচ্ছি। তা আমরা চাচ্ছি যে আমাদের অনেক ধনী লোক আছেন এদেশে, ওনারা যদি প্রপারলি দেন, আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি এবং নানা প্রকল্প নিতে পারি, এগুলো পবিত্র হাদিসে আছে, ইসলামের ফিকহে আছে, আমরা এটাকে করলেই তাহলে বিধবা, বিপত্নিক, অনাথ,
এতিম এই সমস্ত মানুষদেরকে আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সেলফ রিলায়েন্ট করার জন্য ভূমিকা রাখতে পারি। এই নিয়ে আমাদের কাজ চলছে। আগামী দিনেও আমরা মিটিং করব। তো আমরা আশাবাদী আমরা এক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব। মাননীয় উপদেষ্টা, আপনি আসলে একজন সুভক্ত। আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমরা আরও দুই একটা প্রশ্ন আসলে একটু কন্টিনিউ করতে চাচ্ছি, যেগুলো আসলে আমাদেরও জানার আগ্রহ এবং আমাদের পাঠকরা হয়তো এগুলো জানতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আসছি বিগত সরকারের কিছু কার্যক্রম নিয়ে। সেখানে বিগত সরকারের কার্যক্রমের মধ্যে এমন কোনো সেক্টরকে আমরা খুঁজে পাচ্ছি না যেখানে অনিয়ম এবং দুর্নীতির ছোঁয়া লাগেনি। সেক্ষেত্রে আপনার যেই মন্ত্রণালয়, আপনার যেই ইসলামিক ফাউন্ডেশন, আপনি ইতিমধ্যে জেনেছেন, আমরা একাধিক রিপোর্টও করেছি এর মধ্যে, যে একজন সাবেক ডিজি ইসলামিক ফাউন্ডেশনের যিনি মারা গেছেন, তিনি বিদায়ের আগে তার ব্যক্তিগত ফান্ড থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 72 কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনে রিফান্ড করে গেছেন, ফেরত পেয়ে গেছেন। তো এই ধরনের কিছু অনিয়ম আমরা দেখেছি আগে। তো এই অনিয়মগুলোর বিষয়ে আপনারা কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা একজন মহাপরিচালক নিয়োগ দিয়েছি, যিনি সরকারের জেলা ও দায়রা জজ মর্যাদার অফিসার, নারী ও শিশু আদালত খুলনা ট্রাইব্যুনাল নাম্বার 3 বিচারক ছিলেন। আমরা ওনাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছি। আমাদের বোর্ড অফ গভর্নর্সের একটা মিটিং হয়ে গেল, আরেকটা হবে, এ মাসে আরেকটা হবে। বোর্ড অফ গভর্নর পুনর্গঠিত হয়েছে। ওখানে আমরা খুব যোগ্য প্রাজ্ঞ ব্যক্তিদের রেখেছি, আলেম রেখেছি, ইসলামিক স্কলার রেখেছি। এবং ওই বোর্ড অফ গভর্নর্সে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত 15-20 বছরের মধ্যে যে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি ইসলাম ফাউন্ডেশনে হয়েছে, এগুলো তদন্ত করার জন্য এবং সুপারিশ করার জন্য আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট আমরা একটা তদন্ত কমিশন গঠন করব। আগামী মিটিংয়ে হয়তো এটা আমরা ফাইনালাইজ করে ফেলব। ওনারা যেই রিপোর্ট দিবেন সেই রিপোর্ট আমরা কার্যকর করব। দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়মের সাথে যারা যুক্ত ছিলেন প্রমাণিত হবে, তদন্ত কমিশনের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে বিধি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আমাদের তো দেশে 3.5 লাখ মসজিদ রয়েছে। তো সেই মসজিদগুলো পরিচালনার একটা নীতিমালা আপনারা করেছেন। এই নীতিমালার আওতায় কী কী থাকছে এবং আমাদের মসজিদ পরিচালনাগুলো সুস্থ এবং পরিচালনার যেই একটু যে মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে মসজিদে যাওয়া আসা করেন, অনেক মসজিদের মধ্যেই আসলে একটু বিরোধ পরিচালনা পর্ষদ নিয়ে বা কমিটি নিয়ে, এগুলোকে আপনারা কীভাবে নীতিমালাটা আনছেন? ধন্যবাদ। 2006 সালে মসজিদ পরিচালনা ব্যবস্থাপনার নীতিমালা ছিল এবং ওখানে ইমাম, মুয়াজ্জিনদের, খতিবদের, পেশ ইমামদের বেতন ভাতা, সুযোগ সুবিধার কথা উল্লেখ ছিল এবং একজন ইমামকে কিভাবে নিয়োগ দিবেন, ওনাকে বাদ দিতে হলে কিভাবে দিবেন, নীতিমালা ছিল। আমরা এটাকে বর্তমান সময়ের প্রেক্ষিতে একটা আধুনিক করে 2015 সালের বেতন কাঠামোকে সামনে রেখে আমরা এই নীতিমালাকে নতুন করে সাজানোর কাজ শুরু করেছি, প্রায় শেষ পর্যায়ে। এতে করে একজন ইমাম এবং খতিবের চাকরির নিরাপত্তা থাকবে, কমিটি যাতে ওনাদের বেতন ভাতা সুযোগ সুবিধা নিশ্চিত করেন এই বিধান থাকবে, জেলা প্রশাসক এবং ইউনো যারা মাঠ পর্যায়ে আছেন ওনারা এটা মনিটর করবেন। তো আমরা আশাবাদী আমাদের এই নতুন ব্যবস্থাপনার যে নীতিমালা আমরা করতে যাচ্ছি এটা অত্যন্ত সুন্দর, গ্রহণযোগ্য এবং পাবলিকের কাছে এটা খুব সুন্দরভাবে উপস্থাপনা আমরা করতে পারবো বলে আশা করছি। জি, আপনারা দীর্ঘ একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ছাত্র জনতার অনেক স্যাক্রিফাইসের ত্যাগের ফসল এই সরকার, দেশবাসীর উদ্দেশ্যে এবং যে ছাত্র জনতা এত বড় ত্যাগ স্বীকার করছেন তাদের পরিবারের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য একটু? যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের স্মৃতি চিরকাল বাংলাদেশের ইতিহাসে এটা অটুট থাকবে এবং তারা গৌরবের আসনে থাকবেন। তারা যারা আহত হয়েছেন বা এখনও কষ্ট পাচ্ছেন আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং এই বিপ্লবটা আমাদের আই ওপেনার, আমাদের চোখ খুলে দিয়েছে জাতিকে।
আমরা দুঃশাসনের জগদ্দল পাথর আমাদের মাথার থেকে সরে গেছে। তো আমরা এই মুহূর্তে দেশবাসীকে বলবো ঐক্যবদ্ধ থাকার। আমাদের এই মুহূর্তে সহিষ্ণুতা এবং ঐক্য বজায় রাখতে হবে, কারণ ঐক্যই আমাদের শক্তি। এখানে ভেদাভেদ করলে আমরা লক্ষ্যচ্যুত হতে পারি। তো 20 বছর 16 বছরের আপনি জঞ্জাল 6 মাসে দূর করা সম্ভব নয়, একটা সময় লাগছে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের যেই উপদেষ্টা পরিষদ আছে, তারা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য আমরা জাতির কাছে, যারা স্কলার, যারা সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, তাদের কাছ থেকে পরামর্শ চাই। তারা আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের তো মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, তারা এটা সংশোধন করে দেবেন। আমরা এটা সবার কাছে এই আবেদন জানাচ্ছি, কারণ কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে একটা অমানিসা নেমে আসবে, একটা কালো অন্ধকার দেশকে ছেয়ে ফেলবে। আপনি আবার কনস্টিটিউশনাল কন্টিনিউইটি, আপনার একটা গণতান্ত্রিক চেতনাবোধ পেতে অনেক বছর সময় লাগবে। এই জন্য আমরা জাতির কাছে আহ্বান জানাই, আসুন আমাদের সহায়তা করুন, আমাদের পরামর্শ দিন এবং ঐক্যবদ্ধ থাকি আমরা। কারণ সংঘাত, সহিংসতা যদি শুরু হয়, তাহলে ব্যাড পলিটিক্যাল এলিমেন্ট ওখান থেকে সুযোগ নেবে, গলা পানিতে মাছ শিকার করার সুযোগ এসে যাবে। আমরা সেটা দিতে চাই না। আপনাদের সরকারের 2টা সফলতা জানতে চাচ্ছি, এবং প্লাস আপনাদের সরকারের কোনো চ্যালেঞ্জ সামনে দেখছেন কিনা? আমাদের অনেক চ্যালেঞ্জ, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন চ্যালেঞ্জের ভিতরে আমরা অগ্রসর হচ্ছি। এবং আপনি লক্ষ্য করবেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসেই একটা ঘটনা, যেগুলো এতদিন পর্যন্ত দাবি আদায়, বিগত 16 বছর বা আরও আগে অনেক দাবি দেওয়া ছিল, তারা এই সময়ে এসে দাবিগুলো পূরণের জন্য আবেদন জানাচ্ছেন। দাবিগুলো যৌক্তিক, কিন্তু সব দাবি আমাদের পক্ষে পূরণ করাও এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমরা এগুলো সহৃদয়তার সাথে বিবেচনা করছি। এবং বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার পুনরুদ্ধার, এটা আমরা অনেকটা সফল হয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন তো পুলিশ ছিল না, আবার ট্রাফিক পুলিশ নেই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, পুলিশরা যোগদান করেন নাই, থানাগুলো ফাঁকা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে কোনো থানা ফাঁকা নেই, অনেকে জয়েন করেছেন। হ্যাঁ, যারা অতি উৎসাহী ওই অপরাধের সাথে যুক্ত, আইন মতো তাদের বিচার হবে, তদন্ত হবে, আছে। অর্থনীতির ক্ষেত্রেও আমরা অনেকটা এগিয়ে গেছি। দায়িত্ব প্রফেসর ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার পরে, আমরা দায়িত্ব নেওয়ার পরে এখনও পর্যন্ত আমরা রিজার্ভে হাত দিই নাই। আমাদের যে দেনা আছে, যেমন আমার হজের সময় হজের এই হাজিদের টাকাগুলো বা ইনস্টলমেন্ট আমাদেরকে সৌদি আরবে পাঠাতে হয়, এগুলো ওনারা বাজার থেকে কালেকশন করে পাঠাচ্ছেন। রিজার্ভ আমরা হাত দিচ্ছি না, কারণ রিজার্ভ যদি ফল করে তাহলে মানুষের মেরুদণ্ড ভেঙে যাবে। এবং আগামী দিনে যে সরকার আসবেন, তাদের জন্য আমরা পথ সুগম করে যেতে চাচ্ছি। এই জন্য ল অ্যান্ড অর্ডারও অনেকটা ডেভেলপ করেছে। তারপরেও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোথাও মারামারি হয়, এগুলো হতে যাচ্ছে। আমরা এই মোরালিটি, পুলিশের, ল এনফোর্সমেন্টের যে মোরালিটি বৃদ্ধির জন্য সচেষ্ট আছি। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ আমরা আলহামদুলিল্লাহ অতিক্রম করে ফেলেছি। অর্থনীতিও আমাদের আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে। আসন্ন রমজান উপলক্ষে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য যথেষ্ট আমদানি, নিত্য ব্যবহার্য পণ্য সাগরে আমদানির ব্যবস্থা করা হয়েছে, শুল্ক কমানো হয়েছে, বাজার মনিটর করা হবে। বাজারে একটা দুষ্ট চক্র আছে যারা মজুত করে জিনিসপত্রের দাম বাড়ায়, এখানে ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা কাজ করে যাবেন। অনেক চ্যালেঞ্জ আছে। আলহামদুলিল্লাহ আমরা এই 8 মাসে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা একটা সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন যাচ্ছে, এবং আপনারা কী ধরনের সহায়তা চাচ্ছেন, কী ধরনের সহায়তা পাচ্ছেন? আপনি জানেন আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি। সংস্কার কমিশনের সদস্যবৃন্দ ওনাকে সুপারিশ করছেন। আগামী দিনে ওনাদের সুপারিশগুলো আমাদের সরকারের কাছে জমা দেবেন।
এই সংস্কারগুলো অত্যন্ত জরুরি এবং সরকার যেগুলো সংস্কারের প্রস্তাবনা থেকে যেগুলো ভালো মনে করবেন এগুলোকে এক্সিকিউট করবেন, বাকিগুলো পরবর্তী সরকারগুলোর জন্য রেখে যাবেন। এবং এই সংস্কার কার্যক্রম রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা আশা করি জনগণ এটাকে ইতিবাচকভাবে নেবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ইসলামপন্থী দল, সেকুলার দলের সাথে চিফ অ্যাডভাইজার মহোদয় বৈঠক করেছেন, পরামর্শ নিয়েছেন। এটা চলমান প্রক্রিয়া, আগামী দিনেও আবার বৈঠক হবে, এই সংস্কার নিয়েই আলোচনা হবে। দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলোর পরামর্শ আমরা নিচ্ছি এবং বিভিন্ন মত পথের মানুষদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সম্পর্ক বহাল আছে। যে কোনো ন্যাশনাল ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলোকে সাথে বসবো এবং ওনাদের পরামর্শ নেব। মাননীয় উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক পাঠক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদের প্রতি আমরা সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন সে পর্যন্ত। আপনার প্রতিও অভিনন্দন জানাচ্ছি। আমার দেশের অগণিত পাঠক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসেনের সঙ্গে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো বিশেষ আয়োজনে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।